আগামীকাল দিনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। হয়তো ভারতের যে আমাদের ন্যায়পালিকার ইতিহাসে। কেন বলছি? কারণ অভয়ার যে কলকাতার আর.জি.কর হসপিটালের অভয়ার যে কাণ্ড, অভয়ার ধর্ষণ এবং হত্যা মামলা, আমরা কিন্তু এটা সকলেই জানি যে কী ঘটনা ঘটেছে। সব কিছু পরিষ্কার জলের মতন, সাধারণ মানুষের কাছেও কিন্তু সমস্ত কিছু দিনের আলোর মতন পরিষ্কার। তা সত্ত্বেও যাদের দায়িত্বভার দেওয়া হয়েছে, কোর্টের তরফ থেকেই দেওয়া হয়েছে অবশ্য করেই, তারা কিন্তু তাদের দায়িত্বটা পালন করতে পারলেন না, এবং সেটা আমাদের কাছে এখন একেবারেই পরিষ্কার। এবং অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে এই যে সঞ্জয় রায়, যাকে ধরে রাখা হয়েছে এবং যার সাজা ঘোষণা হতে চলেছে আগামীকাল, তার সমস্ত কিছুই হয়েই গেছে, শুধু সাজাটা জাস্ট মুখে বলে দেওয়া হবে, জজ বলবেন। তো আমরা বুঝতেই পারছি কি হতে চলেছে, হয় যাবজ্জীবন অথবা ফাঁসির সাজা হয়তো সে পেতে চলেছে। তার যে লয়ার, যিনি বলছেন, যে কবিতা সরকার, যে ভদ্রমহিলার নাম, উনি হয়তো বলছেন যে তার মক্কেল যে হায়ার কোর্টে যাবে, যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এরপর যাবে, হয়তো যাবে, কারণ সে বলছে আমার তত পয়সা নেই, এরকম অনেক কথা। সেটা যাই হোক, সেটা তো আলাদা, যে তার এভিডেন্স পাওয়া গিয়েছে যে সেখানে সেও উপস্থিত ছিল। তো যাই হোক, ঘটনা যেদিকে যাচ্ছে তাতে করে কিন্তু এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে প্রভাবশালী যারা, যে পক্ষ থেকে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু সমাজের বুকে সৎ সেজে, সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে। কে বলতে পারে যত আন্দোলন হয়েছে সেখানে তারাও উপস্থিত ছিল, তারাও হয়তো বলেছে জাস্টিস, জাস্টিস চাই, জাস্টিস ফর আর.জি.কর। এটা হয়তো হয়েছে, এটা কিন্তু দিনের আলোর মতন সবার কাছে পরিষ্কার। তো এখন হচ্ছে যেটা, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। আমি বেশ কিছু সাক্ষাৎকার দেখছিলাম অভয়ার মা এবং বাবার, যাদের মনে অনেক প্রশ্ন, শুধু মনে নয়, ওনারা কিন্তু বেশ কিছু প্রশ্ন নিয়ে, যেমন হাইকোর্টের কাছে কিছু প্রশ্ন রেখেছেন ওনারা, বোধহয় 42টা প্রশ্ন, 54টা প্রশ্ন বোধহয় সুপ্রিম কোর্টে, এবং লোয়ার কোর্টে ওনারা 20-25টা এরকম প্রশ্নমালা জমা দিয়েছেন। যে প্রশ্নের উত্তর কিন্তু ওনারা কোর্টের কাছে দাবি করছেন। ওনারা মাথা ঘামাচ্ছেনই না যে এই যে সঞ্জয় রায়, সে কি সাজা পেলো বা না পেলো, সেটা ওনাদের কাছে তেমন গুরুত্ব পাচ্ছে না, না পাওয়াটাই স্বাভাবিক। কারণ এই সঞ্জয় রায় যদি দোষ করেও থাকে, এটা তো মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেটা বলে, তার থেকে এটা পরিষ্কার যে সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে জড়িত ছিল এই ঘটনার সঙ্গে, এবং অনেক দুর্নীতি প্রমাণ এর সঙ্গে জড়িয়ে ছিল। হয়তো অভয়া এমন কিছু জেনে গেছিল যেটা তার মৃত্যুর কারণ হয়েছে। এত নৃশংসভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে হয়তো এই জন্যই, যে একটা শিক্ষা দেওয়ার জন্য, যাতে আর কেউ এই ধরনের প্রতিবাদ না করে, কেউ যেন এই ধরনের দুর্নীতির মাথাগুলিকে ধরার চেষ্টা না করে, এক্সপোজ করার চেষ্টা না করে। কে বলতে পারে, হয়তো সেটাই হয়ে থাকবে। প্রথমে বলি, অভয়ার মা এবং বাবার বেশ কিছু অভিযোগ রয়েছে, থাকাটা খুব স্বাভাবিক, এবং তারা যথেষ্ট স্টেডি আছেন। তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, তারা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন। তো প্রথমেই বলবো যে তাদের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, তারা অনেকগুলি খুব সহজ কথা তারা তুলে ধরছেন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরাও জানতে চাই, এটা কিন্তু ঘটনা। তো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করুন। কারণ পরিবেশটা ভালো থাকার মতো যদিও নয়, কারণ ওই যে বললাম, অভয়ার খুনিরা, ধর্ষকরা, তারা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মুখোশ পরে। তারা কিন্তু মুখোশ পরে আছে, আমরা এখনও জানি না তারা কারা। অবশ্য করেই অনেক মানুষ জড়িত, পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন বলছি এগুলো, এক এক করে প্রমাণগুলো তুলে ধরি। প্রথমে বলবো যে অভয়ার মাকে কোর্টে একবারও ডাকা হয়নি। সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কিন্তু যে কোনো কাউকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। অভয়ার মাকে ডাকা হয়নি, বাবাকে বোধহয় একবার মাত্র ইন্টারোগেট করা হয়েছে, এবং সেটাও খুব নর্মাল কিছু প্রশ্ন। ওনাদের এটা নিয়ে যথেষ্ট অভিযোগ আছে এবং থাকারই কথা। এরপর যেটা বলবো, যে অভয়ার মা জানাচ্ছেন যে অভয়ার গালে, ঘাড়ে, এরকম অনেক জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় মানে প্রচুর কামড়ানোর দাগ পাওয়া গিয়েছে, এবং 28টা আঘাতের চিহ্ন টোটাল শরীরের মধ্যে ছিল, মানে বাইরে থেকেই যা আঘাত দেখা যাচ্ছে। এছাড়া যে আভ্যন্তরীণ অনেক আঘাত তো পাওয়া গেছেই। তো বাইরে থেকে যে গালে কামড়ানো এবং ঘাড়ে কামড়ানো যে দাগগুলো, সেইগুলোর থেকে যে সোয়াব কালেক্ট করার কথা ছিল, সেটা কিন্তু করা হয়নি। পোস্টমর্টেম নিয়ে প্রচুর অভিযোগ তো আগেই ছিল, যে পোস্টমর্টেম তড়িঘড়ি করে করা হয়েছে। আমরা অভয়ার মায়ের মুখ থেকে জানতে পারছি, খুব রিসেন্টলি ওনার সাক্ষাৎকার দেখলাম, সেখানে আমি বিভিন্ন নিউজ চ্যানেল দেখেই কথাগুলো বলছি, সেখানেই প্রমাণগুলো রয়েছে। উনি বলছেন যে মেয়েটিকে দেখা গেছে যে এক তো ওনাদের না জানিয়ে, উইদাউট দেয়ার পারমিশন, ওকে বডিটা তড়িঘড়ি করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে প্রচুর পুলিশ, 200-র উপর পুলিশ ছিল। কেন? এরকম ঘটনা
কতই তো হয় যে মানে অনেক তো মানে মৃতদেহ থাকে, কিন্তু সেখানে 200 পুলিশ দিয়ে কেন? কি কারণ ছিল? কার নির্দেশে হয়েছিল? এগুলো ওনাদের প্রশ্ন, আমার প্রশ্ন নয়, আমাদেরও প্রশ্ন। অবশ্য করেই আমরা যারা সাধারণ জনগণ তাদেরও কিন্তু প্রশ্ন। তবে এটা ওনার প্রশ্ন, যেহেতু উনি মেয়ের মা, সেহেতু উনি জিজ্ঞাসা করছেন এবং উনি শুনেছেন। ওনারা, আমি জানি না ওনারা শ্মশানে ছিলেন কিনা, কীভাবে শুনেছেন, বাট উনি কিন্তু জোর দিয়ে বারবারই বলছেন ইলেকট্রনিক মিডিয়াতে যে লোকাল যে এমএলএ, সে লোকাল যে কাউন্সিলর বডি দাহ করা হয়ে যাওয়ার পরে তার পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান বয়। এই কথাটার কি মানে উনি বুঝতে পারেননি। ওয়েল ডান বয় কেন? যে একটা ভালো কাজ করলে ওয়েল ডান বলা হয়, তার মানে কি ওনার মনে হচ্ছে এই কাউন্সিলর যে তড়িঘড়ি করে এই কাজটা সম্পন্ন করতে পেরেছে, বডিটা জ্বালিয়ে দিতে পেরেছে, এটা একটা খুব ভালো কাজ এবং সেই জন্য ওয়েল ডান বয়, তাই তো? এটা ওনাদের মনে হয়েছে। কারণ আছে পিছনে, অনেক কারণ আছে। উনি মেয়ের মা, ওনাদেরকে কেউ একজন ফোন করে বলছেন, যিনি নন মেডিকেল সুপার, তিনি ফোন করে বলছেন, প্রথমে বলেছেন আপনাদের মেয়ে খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। তারপরের বার ফোন করে বলা হচ্ছে হয়তো আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এরপরে খুব রুডলি বিহেভ করা হচ্ছে ওনাদের সঙ্গে, কিন্তু এগুলো কেন ওনারা কোনোটাই বুঝতে পারেননি। হসপিটালে পৌঁছানোর পর ওনাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করা হয়েছিল। ওনারা যতজন আত্মীয় পৌঁছেছিলেন প্রত্যেককে আলাদা আলাদা রাখার যথেষ্ট চেষ্টা করা হয়েছিল এবং সেটা তারা সাকসেসফুল সেই মুহূর্তে হয়েছিল, যাতে করে ওনারা নিজেদের মধ্যে কোনো আলোচনা করে পুরোপুরি ব্যাপারটা যে এই যে বডিটা দাহ করে যাতে না দেওয়া হয় সেটার সপক্ষে নিজেদের যে যুক্তি খাড়া করে শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টাটাই ওনারা করে উঠতে পারেননি, যেহেতু ওনারা সেই মুহূর্তে যথেষ্ট ঘেটেছিলেন। আরও কারণ বলছি, দেখা যাচ্ছে সেমিনার রুম যেখানে বলা হচ্ছে অকুস্থল, যেখানে বডি পাওয়া গিয়েছিল, সেখানে প্রচুর লোক, 40 থেকে 50 জন লোক ভেতরে, অথচ মেয়ের মা যে আধিকারিক, প্রশাসনের আধিকারিকের পায়ে পর্যন্ত পড়েছেন, আকুলি বিকুলি করে কেঁদেছেন যে আমাকে একবার আমার মেয়ের মুখটা দেখতে দিন, কিন্তু তাকে বলা হয়েছে তদন্ত চলছে, তদন্তের স্বার্থে দেখতে দেওয়া যাবে না। এখন মেয়ের মা যে বলছেন, যে অভয়ার মা জানাচ্ছেন যে তদন্তের নামে মানে সাক্ষ্য প্রমাণ লোপাট করা হচ্ছিল। এই সাক্ষ্য প্রমাণ লোপাট করার কারণটাই হয়তো কারণ যে এখন সিবিআই বলছে যে ওই এর ছাড়া, সঞ্জয় রায়ের ছাড়া কারুর কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আবার বলবো, এখানেও মিথ্যা। সিবিআই যে বলছে তাদের তদন্ত শেষ কীভাবে হয় জানি না, যে একমাত্র এই দোষী, সঞ্জয় রায় দোষী, তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। তারা কিন্তু তাদের যে চার্জশিট দিয়ে সব জমা দিয়ে সঞ্জয় রায়ের এখন কিন্তু লোয়ার কোর্টের কথা বলছি, তার কিন্তু শাস্তি ঘোষণাও আগামীকাল হয়ে যাবে। কিছু একটা সাজা তো সে পাবে, আমরা জানি না সেটা কি, সেটা যাই হোক। কথাটা হচ্ছে সিবিআই যে এই কথা বলছে, কিসের ভিত্তিতে তারা বলছে? তারা তো বহু লোককে ইন্টারোগেটই করেনি, তার মধ্যে অন্যতম হচ্ছে অভয়ার মা, তাকে ইন্টারোগেট করা প্রয়োজন ছিল, করেনি। এবং আরও যে 4 জন ডাক্তার যারা কিনা অভয়ার সাথে ডিনার করেছিল সেই রাত্রে, তাদের কেউ ইন্টারোগেট করা হয়নি। তাদের মধ্যে 2 জনকে ডাকা হয়েছিল, 2 জনকে ডাকাই হয়নি। যে মেডিকেল সুপার, যিনি কিনা অভয়ার বাবাকে ইনফর্ম করেছিলেন যে আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা চলে আসুন, আর প্রথমে বলেছিলেন আপনার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েছে, তো তাকেও কিন্তু ডাকা হয়নি। সেখানে অন্য আরেকজন মেডিকেল সুপারকে ডাকা হয়েছে। এটা কেন হয়েছে? এটা কি সিবিআই জানতো না? তাদের লিস্টে একজনের জায়গায় অন্যজনের নাম ঢোকে কী করে? বড় প্রশ্ন। আবার মানে আরও একটা প্রশ্ন কিন্তু আসে এখানে, যে সবচেয়ে বড় যে প্রশ্নটা, সিএফএসএল যে রিপোর্ট, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের আগেই সিবিআইয়ের হাতে কিন্তু পড়েছিল, অথচ সেই রিপোর্টে কিন্তু আমরা এতদিন পরে জানতে পাচ্ছি সেপ্টেম্বর মাসের প্রথমে বা মাঝামাঝি তারা হাতে পেয়ে গেছিলো যখন তারা তদন্ত শুরু করে। কিন্তু তারা এই মানে রিপোর্টের উপর ভিত্তি করে কিছুই করলো না, কাউকে ইন্টারোগেটও করলো না, কিছুই না। কারণ আমরা এতদিন পরে এই জানুয়ারি মাসের প্রথমে আমরা জানতে পারছি, বা ডিসেম্বরের শেষে জানতে পেরেছি, যে এই সিএফএসএল রিপোর্টে একটা মানে চমকপ্রদ ঘটনা জানা যাচ্ছে, যেখানে অনেকে ডিএনএ পাওয়া গিয়েছে, যে নিপল সোয়াব যেটা নেওয়া হয়েছিল অভয়া শরীরের থেকে এবং জেনিটাল এরিয়া থেকে, সেখান থেকে কিন্তু অনেকের এবং একজন মহিলার পর্যন্ত ডিএনএ উপলব্ধ যে পাওয়া গেছে। তাহলে তাদেরকে আর উচিত ছিল না তদন্ত প্রক্রিয়া আরও সঠিকভাবে চালানো? কিন্তু তারা সেটা করেনি। তারা যেন ঘুমিয়ে আছে, তারা যেন কিছু দেখতেই পাচ্ছে না, তারা যেন কানে শুনতেই পাচ্ছে না। শোনা যাচ্ছে মেয়ের বাবা এবং মা দুজনেই বলছেন, সীমা পাহুজা যিনি এসেছিলেন সিবিআইয়ের হেড হয়ে এই ঘটনা তদন্ত করতে, যখন তাকে প্রশ্ন করছেন এনারা, তখন তিনি বলছেন আমার শরীর খারাপ লাগছে বলে তিনি উঠে যাচ্ছেন। মানে এগুলো কি যথেষ্ট অদ্ভুত না? বোঝাই যাচ্ছে ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য প্রত্যেকেই যেন একজন আরেকজনের সঙ্গে জুড়ে ঘটনাগুলো যেন একটা সূত্রে গাঁথা হয়ে গেছে, যে কিভাবে খুনিদের, আসল যারা দোষী তাদেরকে আড়াল করতে হবে এবং এই একটি লোককেই দোষী সাব্যস্ত করে দিতে হবে। যার জন্য এই নিপল সোয়াব মানে যে যা সোয়াব নেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে শুধু এরই সব কিছু পাওয়া গেছে। এমনকি
যে শোনা গেছিলো 150 গ্রাম যে বীর্য, সেটাও নাকি বীর্য নয়। মানে অনেক কিছু এরকম সিএফএসএল রিপোর্ট থেকে সবচেয়ে যেটা জানা যাচ্ছে যে অনেকে জড়িত, এটা প্রমাণ একদম স্পষ্ট। এছাড়াও অভয়ার শরীরের যে প্রচুর আঘাত, সে যে প্রচুর মানে রেজিস্ট করার চেষ্টা করেছে নিজেকে, যে বাঁচানোর চেষ্টা করেছে যে রেপিস্ট এবং মার্ডারারের হাত থেকে। এবং তার মা যে বারবার করে বলছেন এটা, যে তার মেয়ের মাথা থেকে প্রচুর রক্ত বেরিয়েছে, মাথা পেছনে ফেটে শক্ত হয়ে গেছিল। এটা কিভাবে হয়? মাথাটা বারবার ঠুকে দেওয়া না হলে তাকে গণধোলাই দেওয়ার মতন অত্যাচার করে মারা হয়েছে। এগুলো করা তার সাথে একজনের পক্ষে 30 মিনিট সময়ের মধ্যে কোনোভাবেই সম্ভব না। অভয়ার মা এবং বাবা যেটার উপর জোর দিচ্ছেন সেটা হচ্ছে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এটা হতেই পারে যে এই সঞ্জয় রায় ছিল, সে ঘটনা ঘটিয়েছে, কিন্তু সে একা নয়, যেটার উপর ওনারা বারবার জোর দিচ্ছেন। এবং জনতাও যা দেখে সবাই বুঝতে পারছি আমরা যে কোনো একজনের পক্ষে এই ঘটনা ঘটানো এত হিনিয়াস ক্রাইম সম্ভব নয়। তাহলে হয়েছিলটা কি? কার দোষ চাপা দেওয়ার জন্য এই একটি লোককেই, এ নিজেই বলছে আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আশ্চর্য ঘটনা এটাই যে এরই লয়ার বলছেন যে এ আমাদের কাছে পর্যন্ত মুখ খুলে বলেইনি পরিষ্কার করে। আমরা জানি যে উকিলের কাছে কোনো ঘটনা এবং ডাক্তারের কাছে আসল কথা কখনো লুকোতে নেই। নিজেকে বাঁচানোর জন্য এ যথেষ্ট সুযোগ পেয়েছিল। এখন সে রুদ্রাক্ষের মালা আমার গলায় ছিল, এতদিন কিন্তু সে বলেনি। এখন রুদ্রাক্ষের মালার গল্প শোনা যাচ্ছে। তাহলে কি রুদ্রাক্ষ ছিঁড়ে যায়নি? তাহলে কি পাওয়া যায়নি? সে কি বলতে চাইছে সে নিজেই জানে না। তাকে ফাঁসানো হোক বা না হোক, তার উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে, অতএব সে নিশ্চয়ই দোষী। তার মানে এই নয় যে আর কারুর দোষ নেই। এই আর কেউটা কারা, এই প্রশ্নটাই কিন্তু আমার নয়, আমার হয়তো, কিন্তু অভয়ার বাবা মার। তাদের প্রশ্নের এই উত্তর কে দেবে? তারা নিজেরাই বলেছেন। তারা লোয়ার কোর্টে, মানে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এই প্রশ্নগুলি নিয়ে কেস ফাইল করে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর কোর্টকেই দিতে হবে। তারা এটা কেন বলছেন? কারণ তারা যখন চেয়েছিলেন যে কোনো এক্সটার্নাল কোনো মানে তদন্ত সংস্থা এসে তদন্ত করুক ঘটনাটার, তখন এই সিবিআইকে মনে করা হয়েছিল যে যে কোর্ট থেকেই হোক, সুপ্রিম কোর্ট নিজেই মানে কেসটা চেয়ে নিয়েছিলেন, এবং যে কোর্ট থেকেই হোক তারা নিজেরাই কিন্তু সিবিআইকেই দায়িত্বভারটা দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে, ওনাদের তরফ থেকে না। তাহলে ওনারা দেখছেন সিবিআই ব্যর্থ। সিবিআই বলছে ওই একজনই দোষী, যেটা 5 দিন ধরে কলকাতার পুলিশ যেটা তদন্ত করে বলেছিল সেই একই কথায় সিলমোহর 5 মাস পরে সিবিআই লাগিয়ে দিচ্ছে। তাহলে 5 মাস নষ্ট করার কি মানে? এবং এর মাঝে অনেক যে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কথাগুলো সর্বৈব মিথ্যে। তারা কোনো তদন্ত করেইনি, তারা ইন্টারোগেট করেইনি যাদেরকে করা উচিত ছিল, পুরোটাই চেপে দেওয়া হচ্ছে। তো তাহলে সেই প্রশ্নগুলো এই যে বাবা মা তারা কোথায় করবেন? তারা সঠিক জায়গাতেই করেছেন, যেহেতু কোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআইকে, তারা কোর্টকেই করছেন যে এবার তাহলে আমাদের প্রশ্নের উত্তর আপনি দেবেন। কোর্টকে তারা দায়িত্ব দিয়েছেন যে আপনারা এবার আমাদের উত্তর দিন। সিবিআই তো পারলো না, তাহলে এবার আপনারা উত্তর দিন। এবার দেখার যে কোর্ট এই প্রশ্নের কী উত্তর দেয়। সঞ্জয় রায় শাস্তি পাবে, সে অপরাধ যদি করে থাকে নিশ্চয়ই জজ যা মনে করবেন শাস্তি সেই অনুযায়ী হবে। কিন্তু বাকি যে ঘটনাগুলো সিএফএসএল রিপোর্ট, সেগুলো তো মিথ্যে নয়, সেখানে তো মানে ঝুড়ি প্রমাণ। তাহলে কেন তদন্ত আবার নতুন করে শুরু করা হবে না? কেন সঠিকভাবে তদন্ত হবে না? অভয়া কেন বিচার পাবে না? এই প্রশ্নগুলো আপনার আমার সবার, কিন্তু এই প্রশ্নগুলো রাখা হয়েছে বাবা মায়ের তরফ থেকে। এগুলো জনতারও প্রশ্ন। যতদিন এই প্রশ্নের উত্তর পাওয়া না যাবে ততদিন কিন্তু জনতা যেন জাগরুক থাকে। আবার করে নতুন করে আন্দোলনে সকলে সামিল থাকুন। ডাক্তাররা আন্দোলন শুরু করেছেন, তবে রুগীদের স্বার্থ যেহেতু তাদের কাছে সবার আগে, তারা চিকিৎসা চালিয়ে যান, পাশাপাশি আন্দোলন তারা কিন্তু বন্ধ করবেন না। কারণ আজ একজন অভয়া চলে গেছে, কাল যে দ্বিতীয় অভয়া হবে না তার কিন্তু কোনো মানে নেই। কারণ মনে রাখতে হবে, সেই যাদেরকে চাপা দেওয়ার জন্য, যাদের দোষ ঢাকা দেওয়ার জন্য এত কিছু, তারা কিন্তু খোলা মুখোশ পরে আপনার আমার মতন, আমরা কিন্তু চিনতে পারবো না, কারুর গায়ে লেখা নেই যে সে ধর্ষক বা খুনি। তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তারাও বলছে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর অভয়া, কিন্তু তারা মুখোশ পরে আছে। এই মুখোশ পরা লোকগুলিকে মুখোশ ছিঁড়ে টেনে বের করে আনতে হবে, মুখোশের আড়ালের সেই মুখগুলি সামনে আনতে হবে। না হলে কিন্তু এই যে দেখছেন স্যালাইন দুর্নীতি, বোঝাই যাচ্ছে 20 স্যালাইন, ডাক্তারদের দোষ ছিল কি না ছিল সেটা তো বিচার বিভাগীয় তদন্ত হোক বা কোর্ট তদন্ত করুক, যেভাবেই হোক সেটা তদন্ত হবে কার দোষ ছিল কার গুণ ছিল। কিন্তু স্যালাইন, যেটা রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন থেকে বিষক্রিয়া হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে যে প্রসূতি মারা গিয়েছেন পরিষ্কার করে লেখা আছে, তাহলে এগুলো তো মিথ্যে নয়।
দুর্নীতি কিন্তু মিথ্যে নয়। হয়তো কে বলতে পারে অভয়া এই দুর্নীতির প্রতিবাদ করতে গিয়েই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এত নিষ্ঠুরভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে এবং অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে। এই যে সন্দীপ ঘোষ, যে কিনা অভয়ার বাবা মাকে দেখা করতে বলেছে, নিজে বেরিয়ে এসে দেখা পর্যন্ত করেনি তাদের সাথে, অথচ সে এই কাউন্সিলর, এই এমএলএ এদের সঙ্গে মিটিং করেছে ঘন্টার পর ঘন্টা। সেই দিনেই সে দেখা করার সময়ই পায়নি, কারণ তাকে তো ডাকা হয়েছে 3 দিন পর। তাকে প্রথম যখন ডাকা হলো তাকে বারবার ইন্টারোগেট করলো সিবিআই, যে তাকে 1 মাস ধরে, প্রায় 21 দিন ধরে ইন্টারোগেট করার পর অ্যারেস্ট করলো। কিসের বেসিসে তাহলে অ্যারেস্ট করলো? টালা থানার ওসি আর এনাকে, এই সন্দীপ ঘোষকে। তারা তো জামিন পেয়ে গেলেন এই কেসে, নিশ্চয়ই কোনো কারণ ছিল, নিশ্চয়ই কোনো এভিডেন্স পাওয়া গিয়েছিল তাদের বিরুদ্ধে, অথচ এখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো কোনো কারণ না দেখিয়ে। চার্জশিট দেওয়া হলো না, 90 দিন কেটে যাওয়ার পরে চার্জশিট দেওয়া গেল না কেন? কারণ কি? কোনো কারণ কি দেখানো হয়েছে? উত্তর দিতে হবে, সিবিআই নিশ্চয়ই উত্তর দেবে, কারণ দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল। এত হাই প্রোফাইল একটা কেস, যেটা শুধু দেশ নয় বিদেশের মাটিতে পর্যন্ত এর ঢেউ আছড়ে পড়েছিল, প্রতিটা মানুষের চোখের জল পড়েছে, সেই চোখের জল যেন মিথ্যা না হয়। আর অভয়ার বাবা মা তারা কিন্তু লড়ে যাচ্ছেন, এই লড়াইতে তাদের পাশে আমরা আছি, ছিলাম, থাকবো, এবং আপনাদেরকেও আশা করব আপনারাও থাকবেন। একেবারে সবাই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আপনারা আছেন তো এই লড়াইতে। যদি থাকেন অবশ্য করেই জাস্টিস ফর অভয়া লিখবেন। এই ভিডিওটা এখানেই রাখবো, আরও যদি আপডেট থাকে নিশ্চয়ই নিয়ে আসবো। দেখা যাক সঞ্জয় রায়ের কি ফাঁসির সাজা হয় না যাবজ্জীবন হয়, যাই হোক, আরও যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে মুখোশ পরে তাদের সাজা কিন্তু আমরা চাই। আপনারা চান তো? কমেন্ট বক্সে অবশ্য করেই লিখে জানান। এখন তাহলে এই ভিডিও এ পর্যন্ত থাক, নমস্কার।